যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বললেন খাগড়াছড়ির সেই মারমা কিশোরী ও তার পরিবার। জানালেন সেদিন কি ঘটেছিল। যখন 9টা বাজার তো ছুটি হয়, বাড়িতে আসে না, তখন দেখতে দেখতে প্রায় 9:30 বাজে গেছে। লাস্টে আমরা মাস্টারকে কল দিলাম, কই আমার মেয়ে তো চলে গেছে 9টা বাজে। 3 জনকে দেখছি, 3 জনের মধ্যে একজনকে চিনি, কিছু জানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিআর পদ্ধতিতে যাব না, দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, বললেন বিসিবির ভোট ইতিহাসের কালো অধ্যায়। এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো। আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে থামানো হয়েছে। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা, মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায়ের সুর। রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শহর। পানিতে তলিয়েছে দোকানপাট, ঘরবাড়ি, জনদুর্ভোগ চরমে। কতজন আসছে জানি না, প্রতি মানুষ 20 টাকা করে। আমি 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি, অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়ে যায়, আমাদের খুব ভোগান্তি হয়। ফিলিপাইনে 6.9 মাত্রার ভূমিকম্প, সেবু দ্বীপে ধসে পড়েছে বহু ভবন, নিহত 69, সুনামি সতর্কতা জারি। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় এখনও বহাল 144 ধারা। অবরোধ না থাকায় স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলতে শুরু করেছে দোকানপাট। গত 2 দিনের তুলনায় সকাল থেকে সড়কে মানুষ, যানবাহন চলাচল বেড়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এখনও আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। দূরপাল্লার রুটের কিছু পরিবহন চলাচল শুরু হয়েছে। গতকাল রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। এর আগে ধর্ষণ ইস্যু পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। এদিকে গতকাল ভুক্তভোগী সেই মারমা কিশোরীর মেডিকেল রিপোর্ট হাতে আসে যমুনা নিউজের, যা যাচাই করে দেখা যায় যে কিশোরীর শরীরের ভেতরে বাইরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। যদিও মামলার এজাহারে তার বাবা জানায় পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় মেয়েটিকে পাওয়া যায়। সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খাগড়াছড়িতে যে মারমা কিশোরী ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে 3 জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবারের কেউ মামলা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার তারা যমুনা টেলিভিশনের সাথে কথা বলেছেন। কি বলেছেন তারা, কিভাবে ঘটনা ঘটেছে, সবকিছু নিয়ে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। যে ঘটনা নিয়ে খাগড়াছড়ি উত্তাল, হত্যা, সংঘর্ষ সব মিলিয়ে একটি ভয়াবহ পরিস্থিতি গেল কদিন ধরে খাগড়াছড়িতে ছিল। এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এবং তার পরবর্তীতে যে পরিস্থিতি সেটি। আর আমরা সপ্তাহখানেক পরে সেই কিশোরীটি কিছুটা স্বাভাবিক বা সুস্থ হওয়ার পর বাসায় এসেছেন এবং বাসায় আসার পরে আমরা
ভিকটিম এবং ভিকটিমের বাবা তার সাথে কথা বলেছি। তাদের বর্ণনা অনুযায়ী যেটি জানা যায় যে এই বাড়িতে যেটি রয়েছে সেখানে মূলত প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যা 6টা থেকে প্রাইভেট পড়তে আসেন। তারপর প্রাইভেট পড়া শেষে 9টা থেকে 9:30টার মধ্যে প্রতিদিনই তারা বেরিয়ে যান এবং এই পুরো সময়টিতে তার বাবা এই যে সামনে যে দোকানটি দেখা যাচ্ছে এখান থেকে অন্তত খুব বেশি দূরে না 50 গজ হয়তো হবে, সেই 50 গজ দূরের দোকানটিতে তারা অপেক্ষা করেন পুরো সময়টি। ঠিক তারপরে অন্তত 50 থেকে 100 গজ দূরে তার বাড়িটি। আমরা নিরাপত্তা এবং বিধিবিধানের কারণে আমরা সেই বাড়িটি দেখাতে পারছি না, তো তারা অপেক্ষা করেন এবং তিনি বলছেন যে তারপর যখন 10:30 পর্যন্ত খোঁজাখুঁজি করে পাওয়া না যায় তখন তিনি খুঁজতে বেরোন। সব সময় আমার মেয়েটা প্রাইভেট পড়ে ওখানে, আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম। 9টা পার হয়ে গেছে, আসে নাই, তো আমরা খোঁজাখুঁজি করলাম। তো এই খোঁজাখুঁজির পরে অনেক গ্রামের পোলাপান পাড়া সব মানে খোঁজাখুঁজি করলাম। তারপরে আমরা ওই ধান খেতে একটা ওই যুগ আসে, ওইখানে পাওয়া গেল মেয়েটাকে। তো আর কি আর করবো, আমরা ওই তারপরে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা, এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি। মেডিকেল রিপোর্ট দিয়েছে, ওটাতে নেগেটিভ আসছে। তো আপনারা কি মনে করেন কিনা এটাতে কোনো সমস্যা আছে? এটা তো এখানে এখন সব তো প্রশাসনের মাধ্যমে আমাদেরকে, আমরা রিপোর্ট খুঁজলাম, রিপোর্টও দেয় নাই। তো এখন কি করার আছে, আমাদেরকে তো কিছু করার নাই। 6টা থেকে 9টা পর্যন্ত পড়ে, পড়ার পর হচ্ছে 9টার দিকে বাইর হয়ে গেছে, এটুকু। তারপর হচ্ছে আমি কিছু জানি না। আর ভিকটিম যেটি বলেছে মূলত প্রাইভেট পড়ে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয়। ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান তখনই তাকে মুখ চেপে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে ইট মারছে, আমি এরকম ফিরে দেখছি, তারপর আমাকে মুখ চেপে নিয়ে গেছে, আর কিছু জানি না। তুমি যখন মানে যখন তুমি জানতে পারছো তখন তুমি হাসপাতালে না বাসায় বাসায় গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন নিয়ে যাওয়ার পর তারপরে আসলে তিনি আসলে জানেন না তার সাথে কি হয়েছে। তার বাবা বলছেন যখন 10:30 পর্যন্ত পাওয়া না যায় তখন তিনি পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে এখান থেকে প্রায় 150 থেকে 200 গজ দূরে একটি ধানের জমিতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকা খুঁজে ফেলছি, পায় না। পরে প্রায় 11টার দিকেই, প্রায় 11টা পার হয়ে গেছে। খোঁজার পরেই তারপরেই অনেকে এদিকে ঘুরছে, তো ঘোরার পরে এখানে কিছু আছে ওর ভিতরে পাইছে নাকি। শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী সেই যেটি দেখিয়েছিলাম যে এই ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয়, সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে পাশেটি নির্মাণাধীন ভবন, তার পাশ থেকে এই যে এখানে পানি, তারপরে অনেকগুলো জঙ্গল জমি, সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এই পথ ধরে একেবারে যে রাস্তাটি রয়েছে এখান থেকে ঠিক এই জায়গাটিতে না, ঠিক এই জায়গাটিতে তাকে পাওয়া যায় এবং এখানে যারা স্থানীয় আছেন তারা এসে বলছেন যে এখনো ধান যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই জায়গা থেকে। মূলত এখন পর্যন্ত এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পানি এবং কাদা রয়েছে, দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে, অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে, এই জায়গাটিতে তাকে পাওয়া যায়। আর আমরা শিক্ষার্থী এবং ভিকটিমের যে বাবা তার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি তারা বিচার দিয়েছেন, মামলা করেছেন। গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই, এখন তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন। পাশাপাশি ভিকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এইটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি, সেটি যাতে সুস্থ করা যায় এবং আশপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছেন এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, খাগড়াছড়ি।
যেমনটা বলছিলাম, খাগড়াছড়ি সদর পৌরসভা এবং গুইমারা উপজেলায় 144 ধারা বহাল আছে। আর এ বিষয়ে আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। ইউনুস, যানবাহন চলাচল কেমন দেখছেন? অনেকে তো এবার পুজোর ছুটিতে জেলায় যেতেও পারছিলেন না। বৃষ্টি, যানবাহনের চলাচলের সংখ্যা আমরা দেখছি ঘন্টায় ঘন্টায় সেটি বাড়ছে। ছোট বড় সব ধরনের পরিবহনেই কিন্তু এখন চলাচল করছে। একই সাথে হচ্ছে বিভিন্ন পর্যটকের গাড়িও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া চট্টগ্রাম থেকে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দেখছি যে পুজোর ছুটিতে তারা তাদের অনেকেই যাদের বাসা বাড়ি খাগড়াছড়িতে রয়েছে তারা ফিরতে শুরু করেছে। আবার খাগড়াছড়িতেও অনেকে খাগড়াছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ঢাকা সহ বিভিন্ন প্রান্তে পুজোর ছুটি কাটাতে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর লোকজন। সব যদি বলি তাহলে খাগড়াছড়ি শহরে প্রাণচাঞ্চল্য ফিরেছে, দোকানপাট খুলতে শুরু করেছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে এবং সড়কের ব্যস্ততাও কিন্তু বেড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে আমরা বিভিন্ন এলাকায় শহরের বাইরে শহরতলির কয়েকটি এলাকা ঘোরার চেষ্টা করেছি, সেখানে মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের মধ্যে এই এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে কিছুদিন পর পর পাহাড়ে সহিংসতা, হামলা, সংঘর্ষের ঘটনায় যে অভিযোগগুলো আসে সেগুলোর বিষয়ে প্রশাসনের ব্যবস্থা, পদক্ষেপ কি হচ্ছে সেটি তারা বলছেন। একই সাথে দীর্ঘদিনে যে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি সেটি যে নষ্ট করার জন্য একটি গোষ্ঠী বা কারা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে প্রশাসনের চিহ্নিত করার একটি কথা বলছেন। শান্তি ফেরানোর জন্য সকল পক্ষকে এলাকাবাসী বলছেন যে এই ধরনের সংঘাত সহিংসতা তারা চান না। তারা শান্তি ফেরানোর জন্য প্রশাসনের একটি জোটতৎপরতার পাশাপাশি সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি বলছেন, জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ ইউনুস। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামায়াত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে। বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। নিউ ইয়র্ক থেকে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে, কিন্তু একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআরের পক্ষে আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআরের পক্ষে, কিন্তু পিআর চায় 31-এ 25 জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে তাহলে যাবে। নিম্ন বা উচ্চ কক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। নিম্ন কক্ষে পিআরের পক্ষে নই আমরা, উপরের দিকেও পিআরের পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই, আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই, আমি বলছি আমরা দেখব তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। রাজনৈতিক কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একমত বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দল দুটির নজর এখন আগামীতে জোট আর ভোটের নানান সমীকরণ মিলানো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রিজভী বলেন,
রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রিজভী বলেছেন, হিন্দু মুসলিম সবাই এক হয়ে পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শপথ নিয়েছে। সেই সম্মিলন, এইটাই আমার বক্তব্য। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রশ্নবোধক চিহ্ন এসেছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান তিনি জানান। বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কূটনীতি নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনো উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারাও বৈঠকে ছিলেন। আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মোট 15 জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। বুধবার মনোনয়নপত্র নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল শেষ পর্যন্ত তাই সত্যি হলো। বোর্ডে সকাল সকাল তামিম ইকবাল উপস্থিত হন, তার সাথে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর 12টা পর্যন্ত। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিমের সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস সহ 12 জন। এছাড়া ক্যাটাগরি 1 থেকে মীর হেলাল, তৌহিদ তারেক, 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আই এম শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। আনন্দ আর বিষাদের মিশেল মহানবমীতে ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন ভক্তরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সে উপলক্ষে শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। দেবী সিদ্ধিদাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। অঞ্জলির মাধ্যমে নবমীর পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবীর বিদায় ক্ষণের বেদনাও বাজতে থাকে হৃদয়। তারপরও সব ছাপিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের কমতি নেই মণ্ডপে মণ্ডপে। এদিকে সন্ধ্যায় মহা আরতির পর শুরু হবে দেবীর কৈলাসে ফেরার প্রস্তুতি। আজও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো খারাপ লাগছে, সারা বছর অপেক্ষা করেছি মা কখন আসবেন, দেখতে দেখতে পূজা শুরু হয়ে শেষ হয়ে গেল। কালকে মা চলে যাবেন আবার। আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটখাটো নিয়ম করেই হচ্ছে মাকে বিদায় দেয়া। রাজধানীর বাইরে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। আজ মহানবমীতে নানা আচার চলছে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার অনুষ্ঠান। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সকাল থেকে মণ্ডপে
দর্পণ অবয়বে দুর্গার মহাস্নান হয়েছে। ষোড়শ উপাচারে পূজিত হয়েছেন দেবী দুর্গা। দিনব্যাপী দেবী দর্শন নিতে ভিড় করছেন ভক্তরা। সন্ধ্যায় হবে দশভুজার মহা আরতি। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে হয় যজ্ঞ। নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল এবং যজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন বিহিত পূজা। কাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। মার কাছে একটাই চাওয়া, পৃথিবীতে শান্তি আসুক, আমরা সবাই ভালো থাকতে চাই। আকাশের পরিস্থিতিটা একটু খারাপের কারণে আমাদের পূজা আরম্ভ করতে একটু দেরি হয়, ভক্ত সমাগমও একটু দেরিতে হয়েছে। আমরা এই যে এখন আমাদের যজ্ঞ চলছে, যজ্ঞর পরে আমরা পুষ্পাঞ্জলির মাধ্যমে মায়ের কাছে আরাধনা করব। মহানবমীতে আমাদের চাওয়া, আজকে আমাদের দেশে যেসব অরাজকতা চলছে, যেসব অশান্তি চলছে তা তিনি দূর করে দিক। দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা 4 দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। মঙ্গলবার রাত থেকে গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার যাত্রীরা ভিড় করেন। কাউন্টারগুলোতে টিকিটের জন্য ছিল দীর্ঘ লাইন। যাত্রীরা বলছেন, ঈদ ছাড়া সাধারণত এত লম্বা সময়ে একটানা ছুটি পাওয়া যায় না, তাই সুযোগটা কাজে লাগিয়ে কেউ গ্রামের বাড়ি ফিরছেন, আবার কেউ যাচ্ছেন প্রিয়জনদের সাথে বেড়াতে। অনেকে আবার পরিবারের সাথে ছুটি কাটাতে দেশের পর্যটন কেন্দ্রগুলোর দিকেও রওনা হয়েছেন। বাস মালিকরা জানান, যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। নিয়ারলি 20টা কাউন্টারে গিয়েছি। 20টা কাউন্টারে যাওয়ার পরে কোথাও টিকিট পাইনি, না পেয়ে দিন এখন বৈধ হয়তো বাসতে আবার বেক করে চলে যেতে হবে। দুর্গাপূজার উপলক্ষে তো 4 দিনের যে ছুটি পেয়েছি, তার কারণে আমরা মূলত ফ্যামিলিকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। মা বাবা, খালামুনি, ভাই বোন সবাই মিলে আমরা কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। রাতভর বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কে মানুষের চলাচলে ভোগান্তি চরমে। বৃষ্টিতে দোকানপাট তলিয়ে গেছে অনেক জায়গায়। আর আবহাওয়া অফিস বলছে, সাগরে লঘুচাপের কারণে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আরও 72 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। নিউ মার্কেট পিলখানা সড়ক ঢালু হওয়ায় ভারী বৃষ্টিতে এভাবে জলাবদ্ধতা তৈরি হয় সড়কটিতে। ভ্যানে ওইটা নৌকার ফিলিংস অনুভব করলাম ঢাকা শহরে, বুঝতেই তো পারতেছেন, দারুণ মজা হইলাম। 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি। অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়েছে, আমাদের খুব ভোগান্তি হয়। বৃষ্টির পানি ঢুকে গেছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটও। দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। একই অবস্থা ঢাকা কলেজের আশপাশে। এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে। ফুটপাতের দোকানিদের ভোগান্তির শেষ নেই। আরো বেশি পানি উঠে, এখানে হাঁটা চলা করতে পারেন না, ব্যবসা তো দূরের কথা, কাস্টমারও ওরকম নাই, ওরকম পাবলিকও নাই। আইব খান ট্রেডেড মার্কেট, এটা কি আপনি তাও উঁচা করছে, 1 হাতের বেশি উঁচা করা হয়েছিল। সব দিকে করতে, যেমন কালকে বন্ধ গেছে সাপ্তাহিক, আজকে ওই অবস্থা, আবার আগামীকালকে বন্ধ। পানি যখন না যাবে তখন তো কাস্টমার এদিকে আসবে না, ঠিক আছে, আমাদের ব্যবসার আজকে দিন মাইর। শুধু এখানটায় নয়, পানি জমেছে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শাওড়াপাড়া এলাকার অলিগলিতে। আমাদের বাসা তলায় গেছে, আমাদের বাসায় এই পানি। এটা পানি বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই পানি থাকে এই জায়গায়। বৃষ্টি না হলে তাও ভাঙ্গাচুরা দেখে শুনে যাওয়া যায়। বৃষ্টি হওয়ার কারণে মনে করুন যে ভাঙ্গা দেখা যায় না, পানি। পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষজন কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারাও পড়েছেন বিপাকে। আলি বিপদ না, এই যে রাইডা বাসে আসলাম, একদম বাসের ভিতরে পানি পড়ে একদম অস্থির অবস্থা। হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেট গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। এখন যেখানে 10-20টা গাড়ি থাকার কথা, সেখানে 1-2টা গাড়ি আছে, তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় অস্থায়ী এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
দেখে আসতে চাই রাজধানীর নিউ মার্কেট এলাকার এখনকার কি চিত্র। সহকর্মী এম এ আজিজ অপেক্ষা করছেন আমাদের জন্য। আজিজ, বৃষ্টি হলেই তো দেখা যায় এলাকায় একেবারে পানি জমে যায়, আর আজ তো খুব সম্ভবত মার্কেটের ভেতরেও পানি ঢুকে গেছে, কি অবস্থা দেখছেন আপনি? ধন্যবাদ বৃষ্টি। আকাশ এখন মেঘলা, যেটুকু পানি গত রাতের বৃষ্টিতে জমেছিল সেটির অবশিষ্ট এখনও আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট থেকে পিলখানামুখী যে সড়ক, সেই সড়কে সেখানে রীতিমতো যারা পথচারী আছেন বা যারা যাচ্ছেন এই সড়ক দিয়ে, তাদের রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে রাস্তা পাড়ি দিতে। যে এর পাশাপাশি আমরা এখন আছি নিউ মার্কেটের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের ভেতর যে পানি জমেছিল সেটি তারা এরই মধ্যে নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। বালতি দিয়ে, কেউ থালা প্লেট দিয়ে তারা, যারা দোকানি আছেন তারা পানি এখান থেকে সেচ দিয়ে ফেলেছেন। তবে তাদের আশঙ্কার জায়গা এখন আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো আকাশ যেহেতু মেঘলা, আবার যদি বৃষ্টি হয় আবারও পানি জমে যাওয়ার আশঙ্কা তারা করছেন। তারা বলছেন যে এখন যেহেতু দুর্গাপূজার সময়, এখন তাদের যে ব্যবসা বাণিজ্য হওয়ার কথা ছিল সেটি এই জলাবদ্ধতার কারণে তাদের দোকানগুলোতে পানি ঢুকে যাওয়ার কারণে সকাল থেকে মূলত এখানে আমরা, তারা বলছেন যে যারা খরিদ্দার বা যারা ক্রেতা তারা সকাল থেকেই আসেননি। এর পাশাপাশি দুপুরের পরে যারা আসতে শুরু করেছেন তারা, সেটা সংখ্যাও খুব কম। সব মিলিয়ে দোকানিরা বলছেন যে আজকের দিনের যে বেচাকেনা হওয়ার কথা ছিল, বিশেষ করে দুর্গাপূজার নবমী দিনের যে বেচাকেনা, সেটি সকাল থেকে তাদের হয়নি। তারা বলছেন যে এই বৃষ্টি যদি আবার দুপুরের পরে বা বিকেল নাগাদ হয় তাহলে তাদের দুর্ভোগের চিত্র আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি আরও বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময়ের সকাল ৯টা ১০ নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। আর প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আছেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তার সাথে বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরাও সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। পদ্মা নদীতে পানি শোধনাগার থেকে পাইপলাইন টানতে কাটা পড়ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বেড়ে ওঠা ৭৬২টি গাছ। এরই মধ্যে গাছ কাটার কাজ শুরু হয়েছে। প্রায় ১৫০ বছর বয়সী এসব গাছ কাটায় এলাকাবাসী ক্ষুব্ধ। তবে রাজশাহী ওয়াসা বলছে, নগরবাসীকে সুপেয় পানি সরবরাহে নেওয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের স্বার্থেই গাছগুলো কাটা হচ্ছে। সড়ক ও জলপথ বিভাগ বলছে, জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। দুপাশে সারিবাঁধা বড় বড় বৃক্ষের সমারোহের কারণে দেশজুড়ে পরিচিত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক। কিন্তু সেই সৌন্দর্যমণ্ডিত মহাসড়কের রাজশাহী মহানগর সংলগ্ন অংশে কাটা পড়েছে ৭৬২ গাছ। এর মধ্যে সড়ক ও জনপদের ৩০০ আর বন বিভাগের গাছ রয়েছে ৪৬২।
পদ্মায় নির্মাণাধীন ওয়াসার পানি শোধনাগার থেকে সরবরাহ লাইন স্থাপনের জন্য শুরু হয়েছে এই কাজ। এরই মধ্যে গাছ কাটাও শুরু হয়ে গেছে। দীর্ঘদিনের বড় বড় গাছ কাটায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিশ্ব রোডের অনেক জায়গা এই গাছ না কাটে অবশ্যই এগুলো করা যাবে তো কাজ। ছায়াতে থাকলে একটা ভালো থাকতো, আর কাটে দিলে একটা ক্ষতিকর। রোদে আমরা চলাফেরা করি খুব কষ্ট। আগে যে আপনার ঠান্ডা ছায়া যে বাসা থেকে উঠে একটু দোকানে বসবো ছায়া পাই, কিন্তু এই ছায়াটা তো হারিয়ে গেল। পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা বলছেন এক একটি গাছের বয়স প্রায় অর্ধশত বছর। বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা মাথায় রেখে গাছগুলো না কেটে প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মনে করছেন তারা। 60 বছর 50 বছরের বেশ মোটা মোটা গাছ, সেই গাছগুলো রেখে কিন্তু উন্নয়ন করা সম্ভব। কিন্তু কিছু যদি অধিগ্রহণ করতে জায়গা, খুবই অল্প জায়গা অধিগ্রহণ করে সরকার উন্নয়ন করতে পারত। ওয়াসা জানায় কাজের স্বার্থে পর্যাপ্ত জায়গা না থাকায় সড়ক ও জনপথ বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর তারা নিয়ম মেনে গাছগুলো কাটছেন, আর যে গাছগুলো রেখে কাজ করা সম্ভব সেগুলো রাখা হয়েছে। আমাদের কাজের স্বার্থে আমরা 2টা অধিদপ্তরকে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতেও যথাযথ অনুমোদনের সাপেক্ষে এই গাছগুলো কর্তন করা হয়। কিছু কিছু গাছ রেখে কাজ করা সম্ভব হয়েছে যেগুলো, সেগুলো আমরা করেছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে 26 কিলোমিটার রাস্তায় কিছু অংশে সামান্য গাছ কেটে পাইপলাইন বসানো সম্ভব হয়েছে। তবে নগর সংলগ্ন অংশে জায়গা সংকট আর ওয়াসার জমি অধিগ্রহণের সুযোগ না থাকায় নিয়ম মেনে গাছগুলো কাটা হচ্ছে। কাজ শেষ হলে ফাঁকা জায়গায় নতুন করে গাছ লাগানো হবে বলেও জানান তারা। রাজশাহী শহরের দিকে তারা বলতেছে এখানে আমার সড়কে রাইট অফ ওয়ের জায়গা কম, এবং তাদের প্রজেক্টের এমন প্রভিশন যে তাদের জমি অধিগ্রহণের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমার তাদের চাহিদার প্রেক্ষিতে এই অংশটুকু পুরো গাছ আমাকে কাটতে হচ্ছে। গোদাগাড়িতে চীনা সহায়তায় রাজশাহী ওয়াসা পানি শোধনাগারটি বাস্তবায়ন করেছে। 4062 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে পদ্মা নদী থেকে রাজশাহী শহরে সেই পানি আনার জন্য 26 কিলোমিটার পাইপলাইনের মধ্যে 12 কিলোমিটার বসানোর কাজ শেষ হয়েছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও শেষ হয়ে গেছে এর মধ্যে। আমাদের সহকর্মী হাসিনুর রহমান এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, বিসিবিতে আছেন। দেখি কি আপডেট আছে। হাসিনুর, মনোনয়ন প্রত্যাহারের সময় তো শেষ, এখন নির্বাচনের সমীকরণ আসলে কি দাঁড়াচ্ছে? আসলে নির্বাচনের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। আসলে মূলত 2টি পক্ষই ছিল নির্বাচনের সমীকরণে। আমি যদি বলি বিসিবি নির্বাচনের 3টে ক্যাটাগরি, তার মধ্যে ক্যাটাগরি 1-এ মোটামুটি আসলে সেই রকম প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল না। তবে এখন ঢাকা জেলা এবং বিভাগের 2 পদের জন্য 3 জন প্রতিদ্বন্দ্বী আছেন। যিনি আছেন রেদওয়ান ফুয়াদ, তিনিও কিন্তু যেই প্যানেলটি আজকে পদত্যাগ করেছেন সেই প্যানেলে ছিলেন, কিন্তু তিনি শেষ মুহূর্তে পদত্যাগ করেননি, অর্থাৎ তিনি ইলেকশনে আছেন। ক্যাটাগরি 1-এ আসলে এই ঢাকা জেলা বিভাগে আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি ইলেকশন হবে। এছাড়া ক্যাটাগরি 2 অর্থাৎ ঢাকার যে ক্লাব ক্যাটাগরি, সেখান থেকে অফিসিয়ালি এখনও আমাদের জানানো হয়নি, তবে আমরা অননুষ্ঠানিকভাবে যে সংখ্যাটা জানি 12 পদের জন্য 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, সেখান থেকে 12 জন প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ আরও কিন্তু বেশ বড় একটা সংখ্যা আছে যারা নির্বাচনে আছেন, কিন্তু এরা মোটামুটি একটি পক্ষেরই। তো আমার মনে হয় নির্বাচনে তেমন কোনো উত্তাপ আর থাকছে না, এবং সহজ সমীকরণের মাধ্যমেই যেই পক্ষটি আছে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ, তারা তাদের নিজের পছন্দ মতো একটা বোর্ড পরিচালনা পরিষদ বাছাই করে নিতে পারবেন। কেবলমাত্র যেটা বলছিলাম ঢাকায় একটু লড়াই হবে। এছাড়া সি ক্যাটাগরিতে একটি পদ খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পালের মধ্যে লড়াই হবার কথা, কিন্তু সেখানেও বর্তমান বোর্ড যারা আছেন আমিনুল ইসলাম বুলবুল, তাদের সমর্থিত প্যানেলের প্রতিদ্বন্দ্বী যিনি আছেন খালেদ মাসুদ পাইলট, তিনিও আসলে বড় ব্যবধানে জিতবেন বলে আমরা ধারণা করছি। এখন মোটামুটি নির্বাচনটা অনেকটাই আনুষ্ঠানিকতাই বলতে পারেন, 2-1টি পদে হালকা লড়াই হবে, এটাই এখন নির্বাচনের সমীকরণ। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ হাসিনুর। পাবনা ও খুলনায় দুর্বৃত্তদের হামলায় 2 যুবক প্রাণ হারিয়েছেন। ভোরে খুলনার দৌলতপুরে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় তানফিন হোসেন শুভর মরদেহ। স্বজনরা জানায় রাত 3টায় গুলির শব্দ শুনে সেখানে গিয়ে রুমের জানালা খোলা দেখতে পান। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুভকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে ঢাকা আনার পথেই মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার রাতে পাবনার সাধুপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শেখ আকাশ। পরিবার জানায় মিল্লাত নামের এক ব্যক্তির সাথে কিছুদিন আগেই কথা কাটাকাটি আকাশের, এরই জেরে হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের।
সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন। ইতোমধ্যেই সরকার তা অনুধাবন করছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিশ্চয়। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় তারা। বলা হয়, সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এজন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানানো হয়। এর জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আশার কথা, সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন, একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পৃথিবীর ৮ম উঁচু পর্বত মানাসলুর শিখরে লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় পর্বত শৃঙ্গে পৌঁছান তিনি। ভয়াবহ তুষার ধসার প্রাণঘাতী পথের কারণে হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ধরা হয় এই মানাসলুকে। দেশে ফিরে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানালেন যমুনা টেলিভিশনকে। হিমালয়ে মানসিরি হিমাল রেঞ্জে দাঁড়িয়ে আছে পৃথিবীর ৮ম উচ্চতম পর্বত মানাসলু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উঁচু এই শৃঙ্গকে বলা হয় মাউন্ট অব দ্য স্পিরিট। ১৪ বছর পর মানাসলু পর্বত শিখরে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় মানাসলু পর্বত শৃঙ্গে উঠেন বাংলাদেশের তরুণ পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল। সারা রাত ক্লাইম্ব করে ভোর ৩টায় আমি চূড়ান্ত উচ্চতায় পৌঁছাই এবং ওই দিন আমি ওই পর্বতের মধ্যে প্রায় আমার পরে আরও ৭০ জন ক্লাইম্ব করেছে অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সামিট। চূড়ায় পৌঁছানোর অনুভূতিটা অসম্ভব সুন্দর এবং সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরা, জাতীয় সঙ্গীতের ২-১টি লাইন খুবই আবেগঘন মুহূর্ত ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন ১ সেপ্টেম্বর। মানাসলু বেস ক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েকদিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প ১২ দিন সময় লেগেছে। এর মধ্যে কিছু প্রসেস আছে, অভিযোজনের প্রসেস, অতি উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেজন্য আমাদের ক্যাম্প 1-এ উঠতে হয়, ক্যাম্প 2-তে উঠতে হয়, আবার নামতে হয় এবং ফিজিক্যালি মেন্টালি ইটস আ বিগ চ্যালেঞ্জ। সেখানে শিখতে হয় যে পর্বতের ক্ষেত্রে যে ধৈর্য, অধ্যাবসায় সব কিছু আসলে এর সাথে সম্পৃক্ত। চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। শুরুতে পর্যটকদের গাইড হিসাবে পাহাড়ে যেতেন। বর্তমানে তার বছরের বড় একটা সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলে। দেশটির এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসেবে বাংলাদেশিদের নিয়ে যান তমাল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে, কয়েকশো মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টা হঠাৎ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ফিলিপাইন। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে বোগো শহরে মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎপত্তিস্থল। ভূমিকম্পের পর ৬০০রও বেশি দফায় অনুভূত হয় আফটারশক। প্রদেশ জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। এদিকে আগাম প্রস্তুতি হিসেবে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দ্বীপ শহরটির রাস্তাঘাট। ধসে পড়েছে বহু ভবন ও অবকাঠামো। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেবু শহর সহ আশপাশের এলাকা। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ধারণা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। সময়ের সাথে সাথে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে অঞ্চলটির হাসপাতালগুলো। স্থান সংকুলন না হওয়ায় হাসপাতালের বাহিরেই চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল রিং অফ ফায়ারে অবস্থানের কারণে প্রায়ই ভূকম্পন অনুভূত হয় ফিলিপাইনে।
অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলের হুমকি উপেক্ষা করে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে ত্রাণবাহী নৌবহর। এর মধ্যে গাজার কাছাকাছি পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলা। গাজা উপকূল থেকে 278 কিলোমিটার দূরে পৌঁছানোর পর সমুদ্রের নিরাপত্তায় মোতায়েনকৃত যুদ্ধ জাহাজ থামিয়ে দিয়েছে ইতালি। এমনকি ত্রাণবাহী বহরকে কার্যক্রম স্থগিতের আহ্বানও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নৌযানগুলোতে থাকা মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাদের আশপাশে ড্রোনের তৎপরতা বেড়েছে। এর আগে বহরটিতে থাকা নৌযানগুলোর যোগাযোগ প্রক্রিয়া ব্যাহতের চেষ্টা করেছিল ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদোদ বন্দরে 5 শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। মেজর জেনারেল ডেভিড জিনিকে গোয়েন্দা সংস্থা শিনবেতের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস। 5 তারিখ আগামী 5 বছরের জন্য গোয়েন্দা সংস্থাটির দায়িত্ব নেবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বিবাদের জেরে শিনবেতের সাবেক প্রধান রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আদালত পর্যন্ত গড়ায়। এমনকি তাকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়। পরে রোনেন বার নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। জিম্মি মুক্তির আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে পড়ল যুক্তরাষ্ট্র। তহবিল বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে মার্কিন সিনেটে শেষ মুহূর্তের ভোটাভুটিতে সাময়িক বিল বাতিল হলো। এর ফলে বুধবার প্রথম প্রহর থেকেই শাটডাউন কার্যকর হলো। অতি জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। বেতন আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মীর। মঙ্গলবার ছিল যুক্তরাষ্ট্রের অর্থ বছরের শেষ দিন, অর্থাৎ মার্কিন সরকারের জন্য বরাদ্দকৃত তহবিলের মেয়াদেরও শেষ দিন। কিন্তু কংগ্রেসে বাজেট নিয়ে দ্বন্দ্বের সমাধান হয়নি শেষ মুহূর্তেও। সিনেটের রিপাবলিকানদের সাময়িক তহবিল বিলে 60 জনের ভোট প্রয়োজন থাকলেও 53-47 ভোটে প্রত্যাখ্যাত হয় বিলটি। এর ফলে অবধারিতভাবেই শাটডাউনের কবলে পড়তে হলো যুক্তরাষ্ট্রকে। অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়ল মার্কিন সরকারের কার্যক্রম। এমন পরিস্থিতিতে একে অপরকে দোষারোপ করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। হাউস ব্যবস্থা নিয়েছে, প্রেসিডেন্টও বিলে স্বাক্ষরে প্রস্তুত, অথচ ডেমোক্রেটদের জন্য এই পরিস্থিতি। মাত্র 8 জন ডেমোক্রেটের সমর্থন দরকার ছিল বিল পাশে। ডেমোক্রেটরা শাটডাউন চায় না। আমরা রিপাবলিকানদের সাথে বিকল্প একটি পথ খুঁজতেও প্রস্তুত ছিলাম। রিপাবলিকান নেতাদের সাথে আলোচনায় হোয়াইট হাউসে গিয়েছি। তখনই স্পষ্ট হয়ে গেছে প্রেসিডেন্ট উপলব্ধিই করছেন না মার্কিনীদের কত বড় ক্ষতি করছেন। শাটডাউন নিয়ে অবশ্য খুব একটা বিচলিত নন ডোনাল্ড ট্রাম্প। উল্টো গণছাঁটাইয়ের হুমকিও দিয়েছেন তিনি। তহবিল বন্ধ হয়ে যাওয়ার জন্য ডেমোক্রেটদের দায়ী করেন মার্কিন প্রেসিডেন্টও। অনেক সরকারি কর্মীর বেতন আটকে যেতে পারে, আর এটা কেবল ডেমোক্রেটদের জন্য। তারা এই দেশে অবৈধভাবে যারা প্রবেশ করে তাদের যত্ন আত্তি করতে চায়, এবং আমরা এটার বিরোধিতা করেছি। আমার দেশ অবৈধদের দায়িত্ব নিতে পারবে না, আর ডেমোক্রেটরা তাদের স্বাস্থ্যসেবা দিতে চায়। যুক্তরাষ্ট্রের শাটডাউনের অর্থ হলো সরকারি তহবিল বন্ধ হয়ে যাওয়া। এর ফলে অতি জরুরি সেবা ছাড়া বন্ধ হয়ে যাবে অন্যান্য সরকারি কার্যক্রম। সামাজিক উন্নয়ন, গবেষণা কিংবা নিরাপত্তাজনিত বহু প্রকল্পের কাজ বাতিল কিংবা স্থগিত হবে। বেতন আটকে যাবে সরকারি কর্মীদের। পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের মতো কয়েকটি পেশার মানুষকে কাজ করে যেতে হবে বেতন ছাড়াই। এর আগে 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।